আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের বিগত 2-3টি ক্লাসে আমরা ফিজিক্স এবং আরো একটি ক্লাস আমরা অলরেডি শেষ করেছি। সর্বশেষ আমাদের যে সাবজেক্টটি রয়েছে সেটা হলো আপার অ্যাবডোমেন এন্ড সুপারফিশিয়াল। সময় স্বল্পতার কারণে আমরা কোশ্চেন ভিত্তিক পড়াশোনাগুলো এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, থিওরিটিক্যাল না। তো ইংরেজিতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা বাংলা ইংরেজি মিলিয়ে বলবো যাতে করে আপনাদের সুবিধা হয়। তো যাই হোক, শর্ট কোশ্চেন গুলো দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, বিভিন্ন ভাবে গুগল টুগল দিয়ে সার্চ করে নেবেন, যেহেতু আমাদের সময় কম, এগুলো আমরা করতে পারছি না এই মুহূর্তে। তো আপার অ্যাবডোমেনে আমরা গত ক্লাসে আপনাদের অ্যাবডোমেন আলোচনা করেছি। হোয়াট আর দ্য কজেস অফ নন ভিজুয়ালাইজড গল ব্লাডার, জিবি। জিবি মিন গল ব্লাডার্স। গল ব্লাডার কেন ভিজুয়ালাইজড হয় না, দেখা যায় না, এটার ব্যাপারে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে। তো এখন প্রশ্ন হলো যে গল ব্লাডার কোথায় থাকে, কোন পার্টে থাকে, সেই বিষয়গুলো আমরা আগে থেকেই জানি। যে গল ব্লাডারের অবস্থানটা হলো লিভারের মিডলে। দ্যাট মিন্স আমাদের ডান দিকে লিভার থাকে এবং এই গল ব্লাডারের অবস্থানটা মিড ক্লাভিকুলার লাইনের কোস্টাল রিজনে রয়েছে। তো হোয়াট আর দ্য কজেস গুলো কি? ভিজুয়ালাইজিং না হওয়ার কজেস গুলোর মধ্যে we must have to know the causes of non-visualized gallbladder. Causes of non-visualized gallbladder are congenital absence of gallbladder, জন্মগতভাবে কারো গলব্লাডার না থাকা, প্রিভিয়াস কোলেসিস্টেক্টমি অর্থাৎ সার্জিক্যাল সেকশন অফ গলব্লাডার, অর্থাৎ হলো যে আপনার কেউ যদি গলব্লাডারটা অপারেশন করে থাকে সেক্ষেত্রে ভিজুয়ালাইজ হবে না। টু ভিজুয়ালাইজ gallbladder, one thing is most important to diagnosis or imaging gallbladder, that is fasting or longer fasting. অর্থাৎ হলো যে গল ব্লাডারকে ভিজুয়ালাইজ করতে গেলে আমাদের যেটা সবচেয়ে জরুরি সেটা হলো আমাদের রোগীর ফাস্টিং থাকতে হবে। কেন ফাস্টিং থাকতে হবে? সেটা হলো বাইল এই পিত্ত বা পিত্ত রসগুলোর মাধ্যমে খাবার হজমে সহায়তা করে। যখন আমরা খাবার গ্রহণ করি, উই টেক মিল, at the time of taking meal, gallbladder exit bile for digestion. অর্থাৎ গলব্লাডার আমরা যখন খাবার গ্রহণ করি তখন এই বাইল নিঃসরণ করে খাবার ডাইজেশনে সহায়তা করে। তো এখন এই জন্য আমাদের ফাস্টিং জরুরি, কারণ হলো যখন বাইল থাকে তখন এটার মধ্যে ফ্লুইড ফিল থাকে এবং এটাকে লার্জ দেখায়। সো এটা আমাদের ভিজুয়ালাইজ হয়। সুতরাং যদি নন ফাস্টিং আমাদের পেশেন্ট হয় তাহলে গলব্লাডারটা ভিজুয়ালাইজ হবে না। স্মল ভলিউম গলব্লাডার or one with an unusual shape or location, অর্থাৎ গলব্লাডারটা জন্মগতভাবেই ছোট, স্মল, অথবা এটার যে লোকেশনটা সেটা আমাদের সিম্পলি একটু কারো কারো ক্ষেত্রে আলাদা হয়, সেটা হলে আমরা গলব্লাডার ভিজুয়ালাইজ করতে পারবো না। এছাড়াও আরো কিছু বিষয় আছে, আমরা এই বিষয়গুলি লিখবো। টেকনিক্যাল ইরর, আর সর্বশেষ যেটা আমরা দেখবো সেটা হলো যে টেকনিক্যাল ইরর। হোয়াট ইজ টেকনিক্যাল এরর? সেটা হলো যে আমি যে প্রোবটা ইউজ করছি সেই প্রোবটা যথাযথভাবে প্রেজেন্ট করতে পারছি না, মেশিনের যে রেজুলেশন সেটা ব্যবহার করতে পারছি না, এইটার কারণে হয়ে থাকে। তাহলে আমরা টোটালটা কি দিতে পারি? হোয়াট আর দ্য কজেস অফ নন ভিজুয়ালাইজ gallbladder are firstly congenital absence of gallbladder, surgery of gallbladder,
physiological condition, fasting or long fasting যদি না থাকে, তারপরে হলো যে স্মল গল ব্লাডার, and finally technical error. However, in most cases the apparently absent gallbladder is in fact a small chronically infected contracted gallbladder. অর্থাৎ হলো যে কোনো ক্রনিক রোগের কারণে যদি এই গলব্লাডারটা ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই গলব্লাডারটা নন ভিজুয়ালাইজ হতে পারে। তো সেম একইভাবে প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য কজেস অফ what things you may visualize gallbladder clearly, অর্থাৎ কোন বিষয়গুলো আপনাকে গলব্লাডারকে ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে সাহায্য করবে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন এই সেম এগুলোর অপোজিট গুলোই বলে দিলেই হবে। প্রশ্ন হলো ডিসক্রাইব রেনাল সিস্ট। হোয়াট ইজ রেনাল? রেনাল মিন্স কিডনি এবং ইউনিট অফ কিডনি ইজ নেফ্রন। তো এখন আমাদের গত ক্লাসে আমি আপনাদেরকে কিডনি সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা বলেছি যে রেনাল যে পিরামিড রয়েছে সেই পিরামিডের মধ্যে আমরা নেফ্রন পাবো এবং নেফ্রনের গ্লোমেরুলার অ্যাপারেটাস রয়েছে, গ্লোমেরুলাস রয়েছে, কনভলিউটেড টিউব রয়েছে, অ্যাসেন্ডিং টিউব রয়েছে, ডিসেন্ডিং টিউব রয়েছে। এইগুলো টোটালগুলো একটা কিডনির মধ্যে আমরা পাই বা রেনালের মধ্যে পাই এবং এগুলোর মধ্যে কিছু কিছু ফ্লুইড ফিল থাকে এবং তার সাথে রয়েছে রেনাল সাইনাস। এই সবগুলো যখন আমরা কিডনির মধ্যে কোনো ফ্লুইড ফিল পাবো এবং ফ্লুইড ফিলটা থিকনেস বেশি পাবো, দ্যাট মিন্স সিস্ট, সেটাই আমরা এখানে জানবো। তাহলে রেনাল সিস্ট আর স্যাকস অফ ফ্লুইড that form in the kidneys. Most of the time they are simple kidney cysts, meaning they have a thin wall and only water like fluid inside. অর্থাৎ হলো রেনাল সিস্ট আর স্যাকস মানে হলো যে আমরা যে ইউক স্যাক পড়েছি, একটা ক্যাভিটি, গর্ত অফ ফ্লুইড দ্যাট ফর্ম ইন দ্য কিডনিস, যেটা আমাদের কিডনির মধ্যে এস্টাবলিশড হয়, তৈরি হয়। They are fairly common in older people and typical do not cause any symptoms or harm. সাধারণত এগুলো older people, বয়স্ক লোকদের মধ্যেই বেশি দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো কোনো সিমটম প্রকাশ করে না এবং এগুলো দেখা দেয় না। In rare case, renal cyst may require treatment due to infection, bleeding, enlargement. তাহলে এখন আসতে পারে যে what is the symptom in rare case of renal cyst? তাহলে এখানে যে জিনিসগুলো you have to write down, note down the causes of cyst, symptom of cyst in rare case are infection, bleeding, enlargement. When such renal cyst complication occur, symptom may include fever, pain or tenderness between the ribs and pelvis, upper abdominal pain, change in urinary habit, blood in uterine. অর্থাৎ যদি আমরা এই সিমটম গুলো দেখি তাহলে আরো কিছু সিমটম আমরা পাই। সেক্ষেত্রে সেটা হলো ফিভার, জ্বর থাকবে, ব্যথা থাকবে পেলভিক রিজনে, আপার অ্যাবডোমিনাল পেইন থাকবে, ইউরিনারি হ্যাবিট চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ স্বভাবত যে প্রস্রাবের যে অভ্যেস, প্রস্রাবে ইমব্যালেন্স দেখা যাবে, অর্থাৎ প্রস্রাব বেশি হবে, কম হবে, প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে, ব্লাড ইন ইউরিন এবং প্রস্রাবের সাথে ব্লাড যাওয়া, এই জিনিসগুলো থাকলে তাহলে we have to think this case may be of renal cyst. How are renal cysts diagnosed and evaluated? অর্থাৎ আমরা কিভাবে how to find renal cyst, renal case of ultrasonogram
in ultrasonogram or ultrasonic imagination. Since they rarely causes symptom, renal cysts are most often found during imaging tests performed for other region. In such cases without any symptom, simple renal cysts are usually left alone and do not need any further test. However, some renal cysts look more complex than the usual simple renal cyst. The complex renal cyst can have a thicker wall or solid material inside instead of just fluid. অর্থাৎ আমরা বলেছিলাম ফার্স্টলি, আমি এই চ্যাপ্টারটা শুরু করার সাথে সাথে আমি আপনাদেরকে বলেছিলাম in renal cyst mean formation of fluid field. What is renal cyst? এটার একটা সুন্দর একটা ডেফিনেশন হলো formation of fluid field structure in kidneys is called renal cyst. এখন এই what is the feature of renal cyst? The feature of renal cyst is thicker wall, solid material inside instead of just fluid. আমরা দেখে থাকি যে এখানে আপনার প্রশ্ন আসতে পারে, what is the findings of ultrasonographic graphic findings of cyst? সেটা হলো যে আলট্রাসোনোগ্রামে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে কিডনির মধ্যে যে ফ্লুইড ফিল থাকে সেক্ষেত্রে আমরা টোটালটা ক্যাভিটিটা আমাদের ফ্লুইড ফিল অ্যানেকিক হওয়ার কথা, কিন্তু আমরা সেখানে শুধু ফ্লুইডের পরিবর্তে আমরা ম্যাটেরিয়াল ইনসাইড দেখতে পাবো। এর মধ্যে আমরা দেখতে পাবো এমন কিছু জিনিস যেটা কি শক্ত, এরকম কিছু জিনিস আমরা দেখতে পাবো। Once complex renal cysts are discovered, যখন আমরা এই রেনাল সিস্টটা আবিষ্কার করতে পারবো, additional imaging test may be performed to monitor them, distinguish benign cyst from cancer. অর্থাৎ হলো আমরা যখন এটা কনফার্ম হব যে এই সিস্ট রয়েছে তখন আমাদের এটা বাহির করতে হবে this is benign tumor, that means non-cancerous tumor or malignant tumor or malignant cyst. Malignant যদি হয় তাহলে সেটা হলো কি ক্যান্সারাস সিস্ট। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে as kind of cyst. What are tributaries of IVC? Tributaries means sub-branch surrounding sub-things of IVC, inferior vena cava. Inferior vena cava এর বিভিন্ন সাব ব্রাঞ্চ গুলো কি সেই সম্পর্কে আপনাকে লিখতে হবে। তো ইনফিরিয়র ভেনা কাভার যে সাব ব্রাঞ্চ গুলো রয়েছে সেক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স ইউজ করব, সেই সেন্টেন্সটা ব্যবহার করে টোটালটা আমরা মনে রাখতে পারবো। সেটা হলো আই লাইক টু রাইজ সো হাই। এই সেন্টেন্সটা ব্যবহার করে আমরা এই টোটালটাকে মনে রাখতে পারবো। আই ফর কমন ইলিয়াক ভেইনস, এল ফর লাম্বার ভেইনস, রাইট টেস্টিকুলার ভেইন, ফর টি রেনাল ভেইন, ফর আর suprarenal veins, for S hepatic veins, for S. So you have to memorize, you have to think I like to rise so high, I for iliac veins, L for lumbar veins, T for right testicular vein, and rise for R for renal veins, S for suprarenal veins, H for hepatic veins. So we learned about IVC, inferior vena cava, অর্থাৎ আমরা এটা শিখলাম। তাহলে ট্রাইবিউটারিস মানে হলো যে এটাকে সাব ব্রাঞ্চ, সাব সারাউন্ডিং এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা এই তিনটা প্রশ্ন অলরেডি আমরা শেষ করে ফেললাম এবং এইখান থেকে আপনার আরো কিছু প্রশ্ন আসতে পারে। এখন এই শর্ট টাইমে আপনারা এইগুলোই জানেন এবং এগুলো থেকেই
আপনারা কিছু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো the fourth one, draw the thyroid gland and its surrounding structure. তাহলে আমরা কি করতে হবে, এই যে একটা স্ট্রাকচার আপনাকে ড্র করতে হবে, থাইরয়েড স্ট্রাকচার। আমরা যদি স্ট্রাকচারটা আপনারা নিজে করে নেবেন, থাইরয়েড কার্টিলেজ, লোব অফ থাইরয়েড গ্ল্যান্ড, ইসথামাস অফ থাইরয়েড গ্ল্যান্ডস, ট্রাকিয়া। তো এই যে বিষয়গুলো, এগুলো আমরা নিয়ে থাকবো। এবং এই থাইরয়েড গ্ল্যান্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্ল্যান্ডস ইন দ্য সেকশন অফ এন্ডোক্রাইন, অর্থাৎ হলো যে আমাদের হরমোনাল যে সিক্রেশন গুলো হয়, হরমোনাল সিক্রেশন যেগুলো সরাসরি হরমোনগুলো আমাদের ব্লাডের সাথে মিশে আমাদের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে, এবং তার মধ্যে একটা প্রিন্সিপাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটাকে আমরা বলতে পারি থাইরয়েড গ্ল্যান্ড। তো এই থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের কি কি কাজ করে এবং থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রশ্ন হলো ড্র দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইন সারাউন্ডিং স্ট্রাকচার, এবং আশেপাশে যে স্ট্রাকচার গুলো আছে এগুলো আপনাকে জানতে হবে। এটা আসলে পড়ানো বলতে হলে এটা আপনাকে মুখস্থ করতে হবে এবং বিষয়গুলো ড্র করে আপনাকে শিখতে হবে। দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ এন্ডোক্রাইন অর্গান ফাউন্ড ইন দ্য নেক। এটার লোকেশনটা হলো গলায়। তো যাই হোক, আমরা থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন সম্পর্কে জানলাম, এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হয়, থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেটিং হওয়ার কারণে কিছু হরমোন নিঃসৃত হয়, টিএসএইচ, যেটাকে বলা হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, T3, T4 ইত্যাদি ইত্যাদি। এইগুলো আমরা সাধারণত থাইরয়েড গ্ল্যান্ড থেকে পেয়ে থাকি। তো এই থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন সমস্যা আমাদের দরকার নেই, শুধুমাত্র আমাদের দরকার থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান, থাইরয়েড গ্ল্যান্ডের আশেপাশে কি রয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আদারওয়াইজ অনেক বেশি কিছু মনে হয় দরকার নেই। ড্র অ্যান্ড নেম দ্য পার্টস অফ biliary tree। biliary tree সম্পর্কে আমাদের আঁকতে হবে এবং লিখতে হবে। biliary tree আমি আপনাদেরকে ছবিটা দিচ্ছি। biliary tree আমরা যদি জানতে চাই, সেক্ষেত্রে biliary tree-র যে অবস্থান, সে অবস্থানটা রয়েছে আমাদের গল ব্লাডারে, অর্থাৎ হলো যে আমাদের লিভারের মধ্যে, যকৃতের মধ্যে এটার অবস্থান। এটা ঠিক একটা গাছের পাতার মতো দেখতে, এবং এই পাতাটার এই যে গল ব্লাডারটা রয়েছে, এই গল ব্লাডার কয়েকটা পার্ট রয়েছে, সেটা হলো বডি, ফান্ডাস, নেক, সিস্টিক ডাক্ট। এই চারটা জিনিস মনে রাখতে হবে। এবং উপরের যে পার্টটা রয়েছে কমন হ্যাপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট। এই কয়েকটা জিনিস আমাকে সুন্দর করে অবশ্যই লিখতে হবে। আপনারা এই গল ব্লাডারের যে পিকচারটা রয়েছে, এই পিকচারটা স্ক্রিনশট করে নেন এবং এটা আপনারা বাসায় আঁকবেন। এখন আমরা আসি গল ব্লাডারের সম্পর্কে যে কিছু ধারণা আমাদের নিতে হবে। সেটা হলো যে ড্র দ্য biliary tree. The organ, ducts and other structure of the biliary systems are located in the upper right abdominal quadrant, while the gallbladder is located just below the liver. অর্থাৎ গলব্লাডারটা রয়েছে আমাদের লিভারের নিচে, এবং এটার সিম্পল লোকেশনটা হলো, biliary tree-র সিম্পল লোকেশন হলো আপার রাইট অ্যাবডোমিনাল। আপার রাইট অ্যাবডোমেনে আমাদের এই biliary tree-র অবস্থান, কানেক্টেড টু দ্য লিভার অ্যান্ড গলব্লাডার। এটা লিভার এবং গলব্লাডারের সাথে সংযুক্ত। নোট দ্য সেম বাইল ডাক্টস আর located inside the liver. The function of drain bile out of the organ and are called intrahepatic ducts. অর্থাৎ হলো যে আমাদের গল ব্লাডারটা biliary tree-র কাজ হলো যে বাইল নিঃসরণ এবং ডাইজেশনে বিভিন্ন হেল্প করা, ফাংশন টু হেল্প ইন আ ডাইজেশন, অর্থাৎ ডাইজেশনে হেল্প করা হলো আমাদের biliary tree-র কাজ, এবং বাইলকে তার জায়গা মতো পৌঁছে দেওয়া।
আচ্ছা, এরপর রয়েছে প্যারেনকাইমা, হোয়াট ইজ দ্য অ্যাকিউট রেনাল প্যারেনকাইমাল ডিজিজ। এখন আমি আপনাদেরকে এর আগে বলেছি যে হোয়াট ইজ দ্য প্যারেনকাইমাল ডিজিজ, লিভার প্যারেনকাইমাল ডিজিজ, রেনাল প্যারেনকাইমাল ডিজিজ। অর্থাৎ প্যারেনকাইমাল গুলো যখন ইরেগুলার হয় তখন আমরা যদি নর্মালি ফ্লুইড ফিল না থাকে এবং এই অঙ্গটা যদি চুপসে না যায়, দ্যাট মিনস আমরা ধরে নেই ইনফ্লামেটের কারণে, দ্যাট ইজ অ্যাকিউট প্যারেনকাইমাল ডিজিজ। যদি লিভারের হয় সেক্ষেত্রে লিভার অ্যাকিউট প্যারেনকাইমাল ডিজিজ, এবং এটা যদি কিডনিতে হয় তাহলে এটা রেনাল প্যারেনকাইমাল ডিজিজ। তাহলে আমরা এখানে কি পেয়েছি যে রেনাল প্যারেনকাইমাল ডিজিজ, এই যে ডিজিজটা ইনক্লুড কি, গোলোমেরুলাই, তারপর হচ্ছে টিউবলস এবং স্মল ব্লাড ভেসেল, কিডনি ইত্যাদি ইত্যাদি, যেগুলো অর্থাৎ রেনালের সাথে যে সম্পৃক্ত যে অঙ্গগুলো রয়েছে সেগুলো হলো এটার ক্রাইটেরিয়া। দ্য ক্লিনিক্যাল, যদি আমরা ক্লিনিক্যালি আমরা যদি এটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ইনফ্লামেশন, ইউরিনেশন, প্রফিউজ ডাইসুরিয়া, এবং আমরা দেখতে পাবো ইনফ্লামেশন, এছাড়াও আমরা বার্নিং, প্রফিউজ ইউরিনেশন অ্যান্ড সো অন, এই সিমটম গুলো আমরা দেখতে পাবো। বেসিক্যালি we find sonographic image formation of fluid with structure, sometimes enlargement of kidney and so on. তো এই বিষয়গুলো আমরা দেখব। কখনো কখনো পানি কিডনির মধ্যে যে পানিটা ফ্লুইড ফিল থাকে সেই ফ্লুইড ফিলটা বেশি হওয়া কম হওয়া, এই জিনিসগুলো আমরা সাধারণত দেখতে পাই। তো এখন কথা হলো যে অ্যাকিউট প্যারেনকাইমাল ডিজিজে কি হয়। অ্যাকিউট প্যারেনকাইমাল ডিজিজ রিলেটেড টু ইনফ্লামেশন, অর্থাৎ অ্যাকিউট প্যারেনকাইমাল ডিজিজে মূলত ইনফ্লামেশন থাকে। ইনফ্লামেশনের কারণে আমরা দেখতে পাই ইনলার্জমেন্ট অফ কিডনি, ফ্লুইড ফিল দেখা যায়। অপরদিকে ক্রনিক প্যারেনকাইমাল ডিজিজে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হলো যে এটা ছোট হয়ে যাওয়া, ডিক্রিজ হয়ে যাওয়া এবং ফরমেশন অফ সিস্ট অ্যান্ড সো অন আমরা দেখতে পাই। থিকনেস অফ গল ব্লাডার ওয়াল আমরা এগুলো দেখতে পাই, সরি থিকনেস আমরা দেখতে পাই, থিকনেস of sinus, thickness of glomerular poles and so on. Basically we find fluid fill structure, echogenicity in kidney. তো এখন what are the causes of focal thickness of gallbladder? gallbladder যে focal thickness রয়েছে সেগুলোর কারণ কি? The findings can result from a broad spectrum of pathological conditions such as chronic cholecystitis, gallbladder cancer and adenomyosis ইত্যাদি। অর্থাৎ হলো আমরা গলব্লাডার যে থিকনেস রয়েছে, থিকনেস বাড়ার পেছনে যে কারণগুলো রয়েছে সেটা হলো কোলিলিথিয়াসিস থাকতে পারে, স্লোজ ইন ব্লাডার, তারপর থাকতে পারে সিস্টাইসিস, তারপর থাকতে পারে গলব্লাডার ক্যান্সার অ্যান্ড সো অন। এগুলো যদি আমরা দেখি, অনেকগুলো বিষয় বাদ পড়েছে, আমি সেগুলো আপনাদেরকে বলছি। সেটা হলো যে কোলিলিথিয়াসিস থাকতে পারে, তারপর স্লোজ ইন গলব্লাডার থাকতে পারে, সিস্টাইটিস থাকতে পারে। এই কারণগুলোর কারণে অল গলব্লাডারের যে অল থিকনেস রয়েছে সেগুলো বেড়ে যেতে পারে। এরপর আমরা যে হোয়াট আর দ্য সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স অফ অ্যাকিউট প্যারেনকাইমাল ডিজিজ। অ্যাকিউট প্যারেনকাইমাল ডিজিজে সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স গুলো কি হয়? আমরা যে সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স গুলো পাবো সেগুলো হলো প্যারেনকাইমাল একুজিনিসিটি আমরা বাড়তে দেখবো, গ্রানুলার ইনলার্জমেন্ট দেখতে পাবো, প্যারেনকিটিক ডাক ডাইলেশন দেখতে পাবো ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো দেখতে পারবো। অ্যাকচুয়ালি ইন সোনোগ্রাফিক উই ফাইন্ড দ্য ইকুজিনিসিটি, প্যারেনকাইমাল গ্রানুয়াল ইনলার্জমেন্ট আমরা দেখতে পাই এবং ডাক ডাইলেশন দেখতে পাই। অর্থাৎ হলো কি যে যখন সোনোগ্রাফিক আমরা গল ব্লাডারে প্যানক্রিয়াসে আমরা দেখতে পাবো যে সমস্যাগুলো অ্যাপিয়ারেন্স, তখন আমরা যেটা দেখবো যে এর গল ব্লাডার গ্রানুলার ইকোজিনিসিটি
সেটা এনলার্জমেন্ট দেখতে পাবো এবং ডার্ক ডাইলেশন দেখতে পাবো। বিশেষ করে যে প্যানক্রিয়াটিক যে ইকোজেনিসিটি সেটা আমরা গভীরভাবে লক্ষ্য করব। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হলো বিভিন্ন শোধ বা ফুলা এর সাথে এই যে ইকোজেনিসিটি এর একটা সম্পর্ক রয়েছে। এবং এ কারণে আমরা সাজেশনে বিভিন্ন রকম কমেন্ট আমরা করে থাকি। নেম দ্য সলিড মেসেজ দ্যাট ওয়াকার্স ইন টেস্টিস। অর্থাৎ আমাদের সুপারফিশিয়াল যে পার্টস রয়েছে টেস্টিস, এই টেস্টিসের মধ্যে আমরা কি পাই সেটা হলো এটাকে স্কোটাল গ্রোথ বলা হয়। যে স্কোটাম থেকে স্কোটাল, এই স্কোটাল মাস ইজ এ লাম্প অর বালস that can be left in the scrotum. The scrotum is the sac that contains the testicles. অর্থাৎ স্কোটামের মধ্যে যদি কোনো সিজ দেখি বা মাংসের দলা দেখি সেক্ষেত্রে আমরা এটাকে স্কোটাল মাসেস বলে ধারণা করব। এবং আমরা মেল জেনিটালিয়ার একটা ছবি আঁকার চেষ্টা করব এবং সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো উল্লেখ করব ভাস ডিফারেন্স, পেনিস, টেস্টিকল এন্ড সো অন। তো এইগুলো আমরা করব। এবং এক্ষেত্রে আমাদের যে প্রশ্ন রয়েছে সেটা হলো ক্যান্সারাস এবং নন ক্যান্সারাস লাম্প। আমি আগে বলেছি যে বিনাইন এবং ম্যালিগন্যান্ট। তো এই বিনাইন এবং বিনাইন স্কোটাল মাসের ক্ষেত্রে যেগুলো আমরা দেখতে পাই সেটা হলো হাইড্রোসিল দেখতে পাই, তারপর স্পারমাটোসিল দেখতে পাই যেখানে আমাদের ফ্লুইড স্পার্ম দেখতে পাই, ভেরিকোসিল দেখতে পাই, এছাড়াও আরো অনেকগুলো ইনগুইনাল হার্নিয়া দেখতে পাই, টেস্টিকুলার ক্যান্সার দেখতে পাই, ইনফেকশন দেখতে পাই। এই বিষয়গুলো সাধারণত এই মাসের সাথে সংযুক্ত। এরপরে আমরা তো যাই হোক আমাদের এই কোশ্চেনগুলো আপনারা সলভ করবেন এবং এই কোশ্চেনগুলো আমি অলরেডি আপনাদেরকে আনিস স্যারকে দিয়ে রেখেছি।